স্বাস্থ্যকর ডিবেট। কিন্তু যা হয় 5 আগস্টের পর থেকে বাংলাদেশ অনেক ক্ষেত্রে মবের মুল্লুকে পরিণত হয়েছে। এখানে অনলাইন বা অফলাইন মব তৈরি হয় এবং পরিস্থিতি এমন তৈরি হয় যাতে শেষ পর্যন্ত এটা একটা ভয়ঙ্কর দিকে চলে যায়। এই ঘটনাটাও সেদিকে গেল। আমরা এসে খেয়াল করেছি জনাব মুস্তাফা সরওয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে 3 জন সাংবাদিক প্রশ্ন করেছিলেন। প্রশ্ন ঠিক না, একরকম বিতর্কে জড়িয়েছেন, তারা তাদের মতামত দিয়েছেন এবং শেষ পর্যন্ত 3 জনের চাকুরি চলে গেছে 3টা ভিন্ন ভিন্ন টেলিভিশন চ্যানেলে, দীপ্ত টিভি, এটিএন বাংলা এবং চ্যানেল আই। চাকরি কেন গেছে সেই জায়গায় যাব, তার আগে আমরা এই আলাপটা করে নিতে চাই তারা যা করেছেন ওই সংবাদ সম্মেলনে। আমি আপনাদেরকে এই লিঙ্কটা, এই নিউজটা পড়ে নিতে বলবো। এখানে একেবারে বিস্তারিতভাবে সব কিছু বলা আছে, এমনকি ট্রান্সক্রিপ্ট দেওয়া আছে, ঠিক এক্স্যাক্টলি কী কী কথাবার্তা হয়েছিল। আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কিন্তু আমি একটু বেসিকটুকু বলি। জনাব ফারুকীকে প্রশ্ন করা শুরু হয়েছিল শেখ হাসিনার মোটিভ, ফেসের মোটিভ দেয়া নিয়ে। তিনি সেটা দিয়ে কি আমাদের বিভেদ এবং অনৈক্য আরও বাড়ল কিনা, এরকম একটা প্রশ্ন জনাব ফারুকী জবাব দিয়েছেন। যে থিম ছিল সেই থিমের সাথে এটা যায় কিনা উনিও পাল্টা প্রশ্ন করছিলেন এক ধরনের, এবং এটা তার হাতে না, এটা চারুকলা। এভাবে বলতে বলতে সংখ্যা বাড়তে থাকলো, 1400 হত্যা বা খুনের সংখ্যাটা আসলো সামনে। সেটাকে চ্যালেঞ্জ করা হলো এবং অবিশ্বাস্যভাবে যে সাংবাদিক প্রশ্ন করছেন তিনি এটা বিচারিক প্রক্রিয়ায় বা কোর্টের মাধ্যমে নির্ধারিত হয়েছে কিনা সেই প্রশ্ন করছেন। জনাব ফারুকীও স্মার্টলি জবাব দিয়েছেন যে এটা তো জাতিসংঘের তদন্তেই আছে, হুইচ ইজ রাইট। তবে একটা জিনিস একটু যোগ করে রাখি, এখানে একটা তথ্যগত ভুল আছে। 1400 সংখ্যাটা 5 আগস্টের আগ পর্যন্ত না, এটা 20 আগস্ট পর্যন্ত, মানে 5 আগস্টের পরেও যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেটা সহই এই সংখ্যাটা 1400, জাতিসংঘের রিপোর্টের কথা বলছি। অর্থাৎ এর মধ্যে শেখ হাসিনা বিরোধীদের হাতেও মৃত মানুষ যুক্ত আছে, জড়িত আছে। তারপর শেখ হাসিনার হাতে নিহত মানুষের সংখ্যা অন্তত 1000। তারপর শেখ হাসিনাকে খুনি বলা যাবে কি যাবে না বিচার করা ছাড়া এইসব আলাপ এসছে, এসব প্রশ্ন হয়েছে, পাল্টাপাল্টি হয়েছে এবং অনেক ক্ষেত্রেই বোঝা যায় যে তারা মোটিভেটেড হয়ে এসছেন যেসব সাংবাদিক এখানে এই ধরনের প্রশ্ন করেছেন। জনাব ফারুকীর স্ত্রীর অভিনয়ের কথা এসছে। এটা তো সত্য, শেখ মুজিবের যে সিনেমা তাতে তিনি অভিনয় করেছিলেন এবং সেই সিনেমায় অভিনয় করার কারণে অনেকে জাতীয়ভাবে খুবই নেগেটিভ জায়গায় চলে গেছেন, মানুষের বিদ্বেষের শিকার হয়েছেন, স্বাভাবিক কারণেই, বোধগম্য কারণেই। সেই ক্ষেত্রে এটা কেন হবে না, এটা কারো মনে এর আগে থেকে আমি দেখেছি এই প্রশ্ন আছে। নট অনলি দ্যাট, জনাব ফারুকীর বিভিন্ন সময় শেখ হাসিনা, আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতি উচ্ছ্বাস, অতি গদগদ স্ট্যাটাসের কথাও লোকজন বলছেন, সামনে আনছেন, এগুলো আমাদের দেখা যাচ্ছে। সেজন্যই কিনা জানি না জনাব ফারুকীকে অনেক বেশি শেখ হাসিনা বিরোধী বা অ্যান্টি ফ্যাসিস্ট তার ভাষায় দেখি আমরা, তার অতীত নিয়ে যেহেতু কিছু প্রশ্ন আছে। হোয়াট এভার, এই সংবাদ সম্মেলন যেটা হলো সেই সংবাদ সম্মেলনে আমি মনে করি যারা ফারুকী একজন উপদেষ্টা হিসেবে, মানে এই সরকার বলেই এই রকম একটা স্বাধীনতা আমি বিশ্বাস করি যে সংবাদ মাধ্যম উপভোগ করে, এবং জনাব ফারুকী বেশ ধৈর্যের সাথে ডিবেট করেছেন, তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন তার মতো করে। আমি তারপরেও খুব অবাক হয়ে দেখি একটা চ্যানেল হেডলাইন করেছে উনি নাকি রেগে গেছেন বা মেজাজ হারিয়েছেন, পরিচিত খুবই বিখ্যাত চ্যানেল। আমি এই ক্লিপটা দেখতে গিয়ে প্রথম দেখি এবং দেখলাম মোটেও না, তিনি যথেষ্ট ধৈর্যের সাথেই, বাংলাদেশের স্ট্যান্ডার্ডের কথা বলছি, যথেষ্ট ধৈর্যের সাথে তিনি জবাব দিয়েছেন। কিন্তু এরপরে এই ঘটনাগুলো ঘটলো, এটা নিয়ে আমরা ওই আলাপ করতে পারি, ওই ডিবেট করতে পারি, এই প্রশ্ন করার স্বাধীনতা আছে কিনা, অধিকার আছে কিনা, আমি সেই জায়গায় শেষের দিকে আসব, আমার অপিনিয়ন। কিন্তু এর মাঝে যে ঘটনা ঘটে গেল 3 জন সাংবাদিকের চাকরি গেল। এখন যখন চাউর হয়ে গেল তখন একটা পেজ জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ নামে একটা ফেসবুক পেজে ওটা দেয়া হয় এবং 3 সাংবাদিকের পরিচয় দিয়ে ওই পোস্টে বলা হয় আজকের উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকী প্রেস কনফারেন্সে যারা ফ্যাসিস্টের পক্ষে কথা বলেছে এই 3 সাংবাদিকের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে মার্চ টু দীপ্ত টিভি, চ্যানেল আই এবং এটিএন বাংলা। এর মধ্যে দীপ্ত টিভি একটা এক্সট্রিম স্টেপ নিয়েছে এবং এই এক্সট্রিম স্টেপটা আমি খুবই ডিজাস্টারাস হয়েছে বলে মনে করি।
এবং আমি কোনোভাবেই মনে করি না এই 3 সাংবাদিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকার নিতে বলেছে বা দীপ্ত টিভি যেটা করেছে তারা তাদের সংবাদই বন্ধ করে দিয়েছে। এটা সরকারের জন্য খুবই ডিজাস্টার হয়েছে এবং পরে সম্ভবত এটা আবার তারা চালু করেছে। কিন্তু এই কথাটা আমাদের বলে রাখা দরকার। এই সরকারের নানা সমালোচনা আমরা করতে পারি, কিন্তু এই সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করা যায় না, সরকারকে প্রশ্নের সামনে আনা যায় না। এটা একেবারেই ভুল কথা। সরকারের যে কোনো উপদেষ্টাকে নিয়ে যে কোনো রকম কথা বলা যায়। এতটা সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ছিল কিনা আমার সন্দেহ আছে। নট অনলি দ্যাট, বিটিভিতে কিছুদিন আগে একটা প্রোগ্রামে একজন বিটিভি সম্পর্কে সমালোচনা করছিলেন, বিটিভি একই জায়গায় রয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এটা ঠিক যে দীর্ঘদিন একটা প্যাটার্নে অভ্যস্ত মানুষজনের মধ্যে সেই প্যাটার্ন ধরে রাখার টেন্ডেন্সি থেকেই যায়, কিন্তু বিটিভি টক শোতে বসে অত্যন্ত কঠোর সমালোচনা আমি করে এসেছি, বা আমার চাইতে এই সরকারকে আরো অনেক বেশি কঠোর সমালোচনা করেন এমন মানুষ যা তা বলে এসছেন। সুতরাং এই সরকার কোনো ব্যবস্থা কাউকে নিতে বলবে। জনাব ফারুকীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তাদের চাকুরি এবং তাদের চাকুরির যাওয়া বা এই সংবাদ বন্ধ করা নিয়ে তিনি রাইটলি বলেছেন সরকারের দিক থেকে কিছু করা হয়নি, এবং আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি। কিন্তু তারপরও সরকারের একটা ব্যর্থতার জায়গা আছে। সেই ব্যর্থতাটা হচ্ছে এই যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কথা বলা হলো, তাদের কারণেই আদতে এই ঘটনাগুলো 3 জনের চাকরিচ্যুতি ঘটেছে। এর মধ্যে 3টা টেলিভিশন কর্তৃপক্ষের বক্তব্য বিডি নিউজের এই নিউজটাতেই আছে। সেখানে অনেকের কথা আছে যে দীপ্ত টিভির বার্তা সম্পাদক বলছেন অভ্যন্তরীণ কারণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আপাতত নিউজ অপারেশন বন্ধ রেখেছে। প্রশ্নের কারণে এমন কিনা তখন বলা আছে, চিঠিতে এরকম কিছু বলা হয়নি। কিন্তু এই যে বলছিলাম এটিএন বাংলা কিন্তু স্বীকার করেছে ব্যবস্থা না নিলে আগামীকাল অফিসের দিকে মার্চ কর্মসূচি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সুনাম এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এখানে শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি। চ্যানেল আইতেও একই ধরনের ইঙ্গিত আছে। এটা একটা অভিযোগ আছে, সেটা আমরা তদন্ত করব। তার আরো ভর্তি দেওয়া হয়েছে, এটা একটা অফিসিয়াল প্রসেস। আমরা ধারণা করতে পারি যে একটা প্রতিষ্ঠান, মানে 3টা প্রতিষ্ঠানের চাকরি যাওয়া 3 সাংবাদিকের এবং সংবাদ বন্ধ করা এটা বাড়াবাড়ি হয়েছে। আমি মনে করি এটা ভুল হয়েছে এবং এটা সরকারের জন্য, মানে তারা ইনভলভ না থাকলেও খুবই বদনামের বিষয় অলরেডি হয়ে গেছে। কিন্তু 3 জনের যে চাকরি গেল এটা মূলত একটা সংগঠনের হুমকির পরিপ্রেক্ষিতে। এই একটা জিনিস আসলে এই সরকার, এটা সরকারের ব্যর্থতাই আমি বলবো। কারণ এই মব তৈরি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে ফেলতে পারা এই সরকারের ব্যর্থতার কারণে হয়েছে। কারণ এই মবগুলোর বিরুদ্ধে কখনো সরকার কোনো ব্যবস্থা নিতে চায়নি, এবং যখন চায়নি তখন এই প্রশ্ন কেউ করতেই পারে যে এইগুলোর পেছনে কি সরকার আছে? সরকার নিজে এদেরকে চাকরিচ্যুত করাবে না, কিন্তু মব যাচ্ছে, মবের প্রতি তারা চুপচাপ থেকে এটা অ্যালাউ করছে। এসব ইন্টারপ্রিটেশন কেউ করবেন, এটা খুব ইলজিক্যাল ইন্টারপ্রিটেশন হবে না। সুতরাং এই মবের কারণে এই ঘটনাটা ঘটেছে। বাংলাদেশে মব ক্রিয়াশীল, এটাও সরকারের জন্য কোনো ভালো কিছু না। আসছে সেই জায়গায় যে সাংবাদিকরা এই ধরনের প্রশ্ন করতে পারেন কিনা, এটা খুব সাবজেক্টিভ স্ট্যান্ডার্ড। আসলে এগুলো আমরা একমত হব বা হব না। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের প্রশ্ন এই সময়ে এসে করাকে সঠিক মনে করি না, কিন্তু সাংবাদিকরা কি এসব প্রশ্ন করতে পারেন না? অত্যন্ত সেটেলড ইস্যু নিয়েও কি প্রশ্ন তোলা যায় না? বা এই প্রশ্ন কোনো কিছু কি আসলে খুব সেটেলড? মুক্তিযুদ্ধের ইতিহাস কি খুব সেটেলড? বা এই যে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে একটা ডিবেট আছে, এই ডিবেটের পার্ট আমিও হতে প্রস্তুত আছি। আমি নিজেও আসলে মনে করি না সংখ্যাটা যেটা বলা হয় সেটাই হয়েছে। আমি সিরিয়াসলি মনে করি এখনো শেষ মুহূর্ত, আমরা ওই সময় বেঁচে থাকা মানুষ আছে, হোয়াট এভার ইট ইজ, এটা 30 না 25 না 20 লক্ষ, হোয়াট এভার দ্য নাম্বার ইজ, আমাদের এখনো বা আরো কম, এটা আমাদের এখনো শেষ সুযোগ আছে। কারণ ওই সময় বেঁচে থাকা মানুষ আছে। গ্রাম ধরে 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 যদি আমরা একটা সার্ভে করি, এই সার্ভেটা আমাদের ইতিহাসে করে রাখা দরকার। কিন্তু এই প্রশ্নটা করা যাবে না বলে বলা হচ্ছিল, খানিকটা হলোকস্ট ডিনায়াল যে ল আছে সেটার মতো করে। হলোকস্ট ডিনায়াল একটা অপরাধ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 21 ধারায় এরকম মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদের সংখ্যা, মানে তারা বঙ্গবন্ধু ইত্যাদি ইত্যাদি কতগুলো ইস্যুতে তারা, মানে কেউ যদি বয়ানের বাইরে কথা বলে সেগুলো ক্রিমিনাল অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আমাদের একটা ডিনায়াল ল ছিল। এখন প্রশ্ন হচ্ছে জুলাই আগস্ট নিয়েও কি আমরা একটা ডিনায়াল ল অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি করবো কিনা? সংখ্যা নিয়ে কেউ যদি প্রশ্ন তোলেও সেটা যদি ভেস্টেড ইন্টারেস্টেড হয়ে থাকে,
আমি সাংবাদিকদের ব্যাকগ্রাউন্ড জানি না, কেউ কেউ লিখছেন যে এদের অন্তত 1-2 জন শেখ হাসিনার সময়কার বেনিফিশিয়ারিও নন, হোয়াট এভার ইট ইজ, নতুন করে বেনিফিশিয়ারি হতে পারেন, বা এই বেনিফিশিয়ারি মানুষ যেন আমাদের মিডিয়াতে থাকতে পারে, থাকবে, কেউ যদি ক্রিমিনাল অফেন্স না করেন, তাহলে এই প্রশ্নগুলোকে আমরা বন্ধ করে দেব। বরং আমি মনে করি এই প্রশ্নগুলো আসলো এবং যেভাবে জনাব ফারুকী ফেস করলেন, দ্যাট ওয়াজ ভেরি গুড। এভাবেই ফেস করা দরকার এবং এই ফেস করার মাধ্যমেই এই প্রশ্নগুলোর মৃত্যু নিশ্চিত করা যায়। কিন্তু যা ঘটলো, যে প্রতিক্রিয়া দেখানো হলো জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, মানে এই যে রেভলিউশন শব্দটা প্রথম দিন থেকেই কন্টেস্ট করেছি, এখনো করি, কিন্তু এই নাম দিয়ে, রেভলিউশন নাম দিয়ে যে কোনো কিছু করাকে জায়েজ করার একটা প্রবণতা আছে এবং কিছু মানুষ এতে উস্কাচ্ছেন দীর্ঘদিন থেকে। সুতরাং এই প্রতিষ্ঠান, এই যে ঘটনা ঘটলো, এটা যারা করলেন, যারা দিলেন, তাদেরকে বরং সরকারের প্রটেক্ট করা উচিত ছিল, তাদেরকে প্রটেক্ট করা উচিত ছিল। আপনি একটা আলটিমেটাম দিবেন এবং এটা প্রত্যাহার না করলে এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, এবং প্রতিষ্ঠানগুলো ভয় পাবে, সেটার ভিত্তিতে এটা হবে। আরেকটা কথা বলে একটু শেষ করা দরকার, বাংলাদেশের মিডিয়াগুলো আসলে শেখ হাসিনার সময় প্রায় সব মিডিয়া যা করেছে এগুলো মিডিয়া ছিল না, এগুলো শেখ হাসিনার কোলাবোরেটর ছিল। ফলে তাদের মধ্যে একটা ইনবর্ন ভীতি আসলে আছে এবং সেই ভীতিটা কাজ করে। সেই ভীতিটার কারণেও তারা নিজেরা আরও অনেক বেশি ভীত হয়ে থাকে। সংবাদ মাধ্যম আমাদের মতো দেশে নানা রকম চাপ মোকাবেলা করেই জেনুইন সাংবাদিকতা করতে হয়, কিন্তু সেই নৈতিকতার জায়গা, সেই নীতির জায়গা তাদের আসলে নাই। সেটাও একটা বড় কারণ যে তারা মুহূর্তেই কোনো রকম কোনো মনোবল দেখাতে না পেরে, মনোবল না দেখিয়ে তারা সারেন্ডার করে, সেটাও একটা ফ্যাক্টর আছে। এই সব কিছুই থাকুক, কিন্তু বটম লাইন হচ্ছে এই মবগুলো, এই মব সেটা অনলাইনে হোক, সেটা অফলাইনে হোক, সেগুলো সরকারকে সামলাতে হবে। বাংলাদেশ 9 মাস পরও যদি মবের মুল্লুক থাকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার, এটা ক্ষমার অযোগ্য, একেবারেই অযোগ্য। তিনি গতকালের আগের দিন গভীর রাতে একটা ভিডিও আপলোড করে বলেছিলেন 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে এবং এটার ভিত্তি হচ্ছে তাদের কাছে এই রিলেটেড গোয়েন্দা তথ্য আছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখনও কিন্তু 36 ঘন্টা পার হয়নি, 24 ঘন্টা পার হয়েছে, কিন্তু 36 ঘন্টা পার হয়নি। অন্তত আমি জানি না এর মধ্যে আক্রমণ হয়েছে কিনা। আমি যখন ভিডিওটা আপলোড করে রাখছি তখন পর্যন্ত, রাতের বেলা, তখন পর্যন্ত অন্তত সেরকম কিছু হয়নি এবং সেরকম কিছু হবে বলেও আমার ঠিক মনে হয় না। তাহলে পাকিস্তানের তথ্যমন্ত্রী এই ধরনের একটা মন্তব্য কেন করছেন? তারও আগে কথাটা হচ্ছে, এ ধরনের মন্তব্য করার মতো যথেষ্ট ডেটা বা গোয়েন্দা তথ্য তাদের পক্ষে পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে খুবই সম্ভব। পাকিস্তানের নিজে ভূ নজরদারির স্যাটেলাইট আছে। আমি আগে একদিন আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ একটা টেলিকম স্যাটেলাইট কিনে আকাশে পাঠিয়ে শেখ হাসিনার সময় যে ফালতু ফুটানি দেখিয়েছিল, সেই তুলনায় পাকিস্তান এসব প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে আছে। তাদের বহু আগে থেকে টেলিকম স্যাটেলাইট তো আছেই, তার চাইতে অনেক বেশি টেকনোলজিক্যালি অনেক বেশি জটিল রিমোট সেন্সিং স্যাটেলাইট, যেটা দূর থেকে পৃথিবীকে অবজার্ভ করা যায়, সেই স্যাটেলাইট তারা নিজে বানিয়েছে এবং সেটা চায়নার রকেট দিয়ে অরবিটে পাঠিয়েছে। চায়না নিজের, পাকিস্তানের নিজের এমন স্যাটেলাইট আছে যেটার মাধ্যমে সে ভারতের এই যে সামরিক প্রস্তুতি সেটার খোঁজ খবর নিতে পারে। তার চাইতেও জরুরি কথা, চায়নার সাথে তার যে ধরনের পার্টনারশিপ আছে, চায়নার তো অতি সেন্সিটিভ গোয়েন্দা স্যাটেলাইট আছে, ফলে তার পক্ষে তথ্য পাওয়া আসলে কোনো ব্যাপার না। সুতরাং তারা ভারতের যে আক্রমণ যদি তারা করে, সেটা ছোটোখাটো এয়ার স্ট্রাইক, সো কল্ড সার্জিক্যাল স্ট্রাইক বা অন্য কোনো ধরনের স্থলেও যদি কিছু ভারী হামলা করার সম্ভাবনা থাকে, তো সেগুলোর মুভমেন্ট এগুলো খুব ইজিলি এখন দেখা যায়। আমরা নিশ্চয় জানি যে প্রতিটা দিন সেই ঘটনা, কাশ্মীরে যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটলো, তারপর থেকে প্রতিটা দিন বর্ডারে স্মল আর্মস মানে অ্যাসল্ট রাইফেলের গোলাগুলি চলছে, গুলি পাল্টাগুলি চলছে। সুতরাং ওটা আছে, এটা খুব অভাবনীয় ব্যাপার না। মাঝে মাঝেই এই সীমান্তে এই ঘটনাগুলো ঘটে দুই বাহিনীর মধ্যে, কিন্তু ভারী কিছু এবং আক্রমণ হবে এই ধরনের একটা কথা বেশ কনফিডেন্টলি, আপনারা যদি তথ্যমন্ত্রীর বক্তব্যটা শোনেন দেখবেন তার বডি ল্যাঙ্গুয়েজে, তার ভয়েসের ইনফ্লেকশনে খুবই কনফিডেন্ট একটা ভাব আছে যে তিনি অনেকটাই নিশ্চিত তিনি করতে পারে বলছেন, কিন্তু তার টোনের মধ্যে এটা আছে। ভারতে আমরা এই জায়গায় আসবো যে আদতে শেষ পর্যন্ত এটা হবে কি না।
কিন্তু ভারতে দেখলাম দুর্দান্ত উত্তেজনা তৈরি হয়েছে এবং ভারতের একজন মানুষের আচরণ আমাকে খুব অবাক করেছে। তাতে বোঝা যায় যে এই উত্তেজনাটা কোন পর্যায়ে গেছে। আমি ধারণা করি আপনারা অনেকেই কারণ থাপারকে চেনেন। দ্য ওয়্যারের হয়ে তিনি অনেক ইন্টারভিউ নেন, খুবই গুরুত্বপূর্ণ লোকজনের ইন্টারভিউ নেন, এবং আমি কারণ থাপারকে পছন্দ করি কারণ ভারতের এই একেবারে প্রায় ডুবে যাওয়া মিডিয়ার মধ্যে এই ভদ্রলোক এখনও সেন্সিবলি কথা বলেন, সেন্সিবলি ইন্টারভিউ নেন এবং সব রকম মতামতের মানুষকে নিয়ে আসার চেষ্টা করেন। আমি একটু অফ টপিক হলেও বলে রাখি, 5 আগস্টের পর থেকে কারণ থাপার বাংলাদেশের কয়েকজনকে নিয়ে অত্যন্ত সেন্সিবলি প্রশ্ন করে বাংলাদেশের সত্যিকার অবস্থা বের করে আনার চেষ্টা করেছেন, একটা ট্রু জার্নালিজম যেমন হওয়ার কথা। আমি অবাক হলাম কারণ থাপার ভারত পাকিস্তান ইস্যুতে দুজন পাকিস্তানের ইন্টারভিউ নেয়ার ক্ষেত্রে। একজন হচ্ছে নাজাম শেঠি, তিনি পাকিস্তানের বিখ্যাত সম্পাদক এবং তিনি পাঞ্জাবের কেয়ারটেকারের প্রধানও ছিলেন, এবং আরেকজন হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আই ফরগট হিজ নেম, ইমরান খানের সময় ছিলেন পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তিনি এখন একটা ইউনিভার্সিটির হেড, মানে ভিসি হিসাবে আছেন সম্ভবত। কারণ থাপারের মতো মানুষ খুবই ইনটলারেন্ট হয়ে উঠছেন এবং আমি অবাক হই, প্রশ্ন করার চাইতে র্যাদার তিনি মনে হয় ভারতীয় হয়ে ডিবেট বলা মনে হয় ঠিক না পুরোপুরি, ঝগড়া করছেন এই পাকিস্তানিদের সাথে। তাতে আমি একটা জিনিস বুঝি যে ভারতে এই হামলাটা নিয়ে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে কারণ থাপারের মতো মানুষ, তিনি একজন প্রফেশনাল সাংবাদিক হলেও দিনের শেষে ভারতীয়, এবং এই উত্তেজনা তাকেও স্পর্শ করেছে। যাই হোক, যেটা বলছিলাম, এই ইন্টারভিউগুলোর কথা একটা বিশেষ কারণে আনছি, কারণ পাকিস্তানের এক্স সিকিউরিটি অ্যাডভাইজার এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। সেটা বলার জন্য সেটা একটু পরে বলছি, তার আগে মোদি কি করলেন সেটা একটু শুনি, সেটার সাথে এটা রিলেটেড। আমরা খেয়াল করেছি মোদি সিরিজ অফ বৈঠকস করছেন, তিনি রাজনীতিবিদদের সাথে করছেন, তিনি সরকারের লোকজনের সাথে করছেন, বাহিনীদের সাথে করছেন, বাহিনী প্রধানদের সাথে করছেন, নিরাপত্তা উপদেষ্টাদের সাথে করছেন, তার সরকারের মন্ত্রীদের সাথে করছেন। এবং একটা পর্যায়ে আমাদের সামনে একটা নিউজ আসে যে জনাব মোদি পাকিস্তানে স্ট্রাইক বা হামলা করার সক্ষমতা বা দায়িত্ব, সব কিছু সিদ্ধান্ত নেওয়ার সব কিছু দায়িত্ব সেনাবাহিনীকে দিয়ে দিয়েছেন। মানে সেনাবাহিনী তার সুবিধা মতো ডিসাইড করতে পারবে কখন, কিভাবে, কতটুকু হামলা তারা পাকিস্তানে করবে, এই ব্যাপারে যেহেতু তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে কারো বা অনেকেরই মনে হচ্ছিল এটা একটা হামলার একদম প্রিলোড, হামলা করতে তারা প্রস্তুত হয়ে গেছেন, এরকম একটা আলাপ কেউ করছিলেন। কিন্তু যে বললাম, পাকিস্তানের ইমরান খানের সিকিউরিটি অ্যাডভাইজার কারণ থাপারের সাথে ইন্টারভিউতে রাদার ইন্টারেস্টিংলি বলছেন এটা আসলে ভারত হামলা থেকে পিছিয়ে আসছে তার একটা প্রমাণ। কারণ তার ভাষ্য মতে, আমার কাছে খুবই লজিক্যাল মনে হয়েছে, তার ভাষ্য মতে মোদি যখন সিদ্ধান্তটা নিজের কাছে রাখবেন তখন যেটা দাঁড়াবে, উনি যদি সিদ্ধান্তটা না নেন সেটা তার ব্র্যান্ডিংয়ের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। কিন্তু তিনি সিদ্ধান্তটা যখন মিলিটারিকে দিয়ে দেন, মিলিটারি যদি সেই সিদ্ধান্ত না নেয় সেটাতে তার সমালোচনা হতে পারে, কিন্তু মিলিটারি চিফ তো আর ভোট করতে যাচ্ছেন না। মিলিটারির অন্য জেনারেলরা বা অন্যান্য বাহিনীগুলো জেনারেলরা তো গিয়ে নির্বাচন করতে যাচ্ছে না, ভোটে যাচ্ছেন না, সুতরাং তাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই। এবং সেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের, এক্স ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ভাষ্য মতে এটা আদতে মোদি হামলা থেকে পিছিয়ে আসার জন্যই করেছেন। একই সাথে তাহলে আসলে এই প্রশ্ন ওঠে যে ভারত হামলা করতে পারে এরকম একটা তথ্য তাহলে আবার তথ্যমন্ত্রী কেন দিচ্ছেন? এর মধ্যে একটা খেলা থাকতে পারে বলে আমার ধারণা। মানে ভারত যদি এই ব্যাপারে, পাকিস্তান যদি এই ব্যাপারে নিশ্চিত হয়ে যায় যে ভারত আসলে হামলা করছে না, করবে না, তাহলে এই ধরনের একটা আলটিমেটাম দেয়া যাতে ভারতের উপর আবারও হামলার চাপ তৈরি হয়, ভারতের উপরে হামলার চাপ তৈরি হয়, সেটা তারা ছোটোখাটো একটা হামলা ভারতকে দিয়ে করানোরও প্রভোগ করার চেষ্টা। সেই কারণে, কারণ আপনি যখন জানেন কেউ এটা করবে না, তখন এই ধরনের চাপ দেওয়া তো আসলে খুব রিস্কি বিজনেস না, সেটা একটা হতে পারে। আবার একই সাথে এটাও সত্য, ভারত হামলা করুক না করুক, ভারত ওখানে মুভমেন্ট তাদের রয়েছে। কারণ হলো, আমরা এর মধ্যে পাকিস্তানের বরাত দিক থেকে একটা তথ্য পেয়েছি যে ভারতের 4টা রাফাল ফাইটারকে পাকিস্তান এয়ারফোর্স তারা তাড়িয়ে দিয়েছে, তারা সীমান্তের কাছাকাছি অঞ্চলে ছিল বলে বলছে।
ভারত তার প্রস্তুতি রাখবে, সে তার প্রস্তুতি চেষ্টা করবে। একটা ড্রোন ভূপাতিত করার নিউজ আমরা পেয়েছি, এবং শুধু সেটা না, নানান রকম খবর। আমি পালকি শর্মার একটা ইয়েতে দেখছি যে তিনি দাবি করছেন টার্কি প্লেন ভরে ভরে অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তানে, যদিও নিউট্রাল সূত্রের খবর হচ্ছে এরকম, এটা পালকি নিজেও বলছেন। সেটা হলো একটা C-130, মানে টার্কি বলছে যেটা তাদের একটা C-130 পরিবহন বিমান, সেটা রিফুয়েলিংয়ের জন্য এসেছিল, অথচ ভারতে তার প্রোগ্রামেই বলছেন 4টা-5টা নাকি এসছে এবং অস্ত্র ভরে নিয়ে চলে এসছে, এবং টার্কির বিরুদ্ধে প্রচণ্ড তুর্কিয়ে, আমাকে কেউ একজন আগে একদিন টার্কি বলার পর ধরিয়ে দিয়েছিলেন, এটা সত্য, এই দেশটার নাম এখন তুর্কিয়ে হয়ে গেছে। তো যাই হোক, তুর্কিয়ে পাকিস্তানের পক্ষে থাকবে, পাকিস্তানের পক্ষে চলে আসছে, এই ধরনের আলাপ হচ্ছে। তো সব কিছু মিলে এদিকের একটা ঘটনার ঘন ঘটার মতন মনে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই 36 ঘন্টার যে টাইমের কথা বলা হচ্ছে, বা তারপরও আরও সময় যদি যায়, ভারত কি পাকিস্তানে আক্রমণ করবে? সেই প্রথম দিন যে আলোচনাটা করেছিলাম, আজকে এই ডেভেলপমেন্টের পর কি আমরা সেটা বলতে পারি? আমি এখনও মনে করি ভারত পাকিস্তানে সো কল্ড সার্জিক্যাল স্ট্রাইক ধরনের আক্রমণ করার ওইটুকু করার সম্ভাবনাও বেশ কম। এখানে একটা যুদ্ধ যদি পরিস্থিতি তৈরি হয়, এখানে হু নোজ চায়না এখানে কতটুকু ইনভলভ হতে হবে। বিশেষ করে পাকিস্তানের মিলিটারি হার্ডওয়্যারের মূল সাপ্লায়ার চায়না, সুতরাং চায়নাকে এই সব সাপ্লাই করে যেতে হবে, এবং চায়না যদি যুদ্ধের মধ্যে সব সাপ্লাই করে, আমেরিকা ইন্ডিয়াকে সাপোর্ট করবে কিনা এই প্রশ্ন আসবে, বা চায়না ইনভলভ হওয়া দেখে আমেরিকা ইন্ডিয়াকে সমর্থন করার একটা প্রবণতা তৈরি হতে পারে। ইন্ডিয়া তার সাথে একটা অলরেডি মিলিটারি অ্যালায়েন্সে আছে, কোয়াডে, এর বাইরেও তাদের প্রচুর স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, এবং বিশেষ করে আমেরিকা ইন্ডিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে চায়, প্রকাশ্যেই বলেছে, এবং ইন্ডিয়া একটা এমার্জিং অস্ত্রের বায়ার। সুতরাং এটি যেহেতু তার নিজের ডোমেস্টিক অস্ত্র প্রোডাকশনের অবস্থা ভালো কিছু না, তারা নিজেরা কিছু কিছু ক্ষেত্রে ট্রাই করেছে এবং এগুলো খুব বেশি সাকসেসফুল হয়ে ওঠেনি, ফলে আমেরিকা অস্ত্র বিক্রি করতে চাইবে। তো একটা যুদ্ধ বেঁধে গেলে এটা আমেরিকার জন্য ভালো, এবং আমেরিকা এখানে ভারতকে অস্ত্র নিয়ে এসে বিক্রি করে সাহায্য করার সমূহ সম্ভাবনা আছে। সো এটা বেশ এসকালেটেড হতে পারে, এটা দুই দেশই নিশ্চয়ই জানে, এবং সেটা যদি জেনে থাকে তাহলে তাদের পক্ষে, তাদের দিক থেকে এই যুদ্ধে জড়ানোর কথা না। আমি প্রথম দিনও তাই বলেছি, এবং যদি করেও, সেই বালাকোট হামলার সময় যেটা হয়েছিল, আমি বিশ্বাস করি, দ্যাট ওয়াজ মাই ইন্টারপ্রিটেশন অন দ্যাট ভিডিও, আপনারা যারা দেখেছেন, সেটা হলো ভারত চাইলে পাকিস্তানের সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ কোনো স্ট্র্যাটেজিক টার্গেটে অ্যাটাক করতে পারতো, বেটার ফাইটার নিয়ে যেতে পারতো, কিন্তু না, ভারত আসলে মোটামুটি জনবিরল জায়গায় গাছ টাছের ওখানে গিয়ে বমিং করে এসছে। MiG-21 নিয়ে গেছে, যদিও তার হাতে MiG-29 Su-30 তখনও ফুললি অপারেশনাল ছিল। ওই রকমই কিছু একটা হলেও হতে পারে। কিন্তু ওই যে সমস্যা যেটা দাঁড়িয়েছে, আসলে বিজেপির রাজনীতি, বিজেপি একটা ফ্যাসিস্ট দল আমি মনে করি। কোনো একদিন সময় নিয়ে ধরে ধরে প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিলিয়ে দেখাবো, কিন্তু ফ্যাসিস্টদের কতগুলো বিষয় থাকে, একটা থ্রেট হাজির করতে হয় তাদের ন্যারেটিভের জন্য। পাকিস্তান, মুসলিমস থ্রেট আছে, এবং সেই শ্রেষ্ঠত্ববাদ, তাদের হিন্দুত্ববাদীরা তারা শ্রেষ্ঠ, এবং সেই শ্রেষ্ঠ জাতিকে হুমকিগুলোর বিরুদ্ধে বিজয়ী করে তুলবে একজন পাওয়ারফুল লিডার, নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদীর এই ব্র্যান্ডিং তারা দীর্ঘদিন ধরে তৈরি করেছে। এখন পাকিস্তানকে ব্লেম করে, একটা কথা মনে রাখতে হবে, পাকিস্তানের মানে যে 3 জন মানুষের কথা বলা হচ্ছে হামলা করেছে, তাদের মধ্যে 2 জন পাকিস্তানি, এবং পাকিস্তান থেকে এসে কাজটা করেছে বলছে। সো পাকিস্তানকে যখন এইভাবে ব্লেম করা হয়, তখন তো আসলে এক ধরনের সামরিক ব্যবস্থা নেওয়ার জরুরত তৈরি হয়, কিন্তু না নিলে আবার প্রবলেম। আবার পাকিস্তানকে ব্লেম করতে পারলে তার যে পলিটিক্যাল লেভারেজ পাওয়া যায়, সেটা তো সে নিতে চাইলো। সো ওই একটা চাপের জায়গা আছে, এটা অলরেডি যেহেতু বলে ফেলেছে, কোনো তদন্ত না। পাকিস্তান রিপিটেডলি বলেছে, তোমার কাছে যদি নিউট্রাল সোর্সের জিনিস থাকে তুমি দাও, আমরা দেখি, নিউট্রাল ইনভেস্টিগেটরদেরকে দাও। আমি দেখেছি পাকিস্তান এই কথাটা রিপিটেডলি বলেছে, জাতিসংঘ হোক, বোর্ড, কোনো নিউট্রাল ইনভেস্টিগেটরের কাছে তোমার দেওয়া তথ্য দাও, ভেরিফাই করুক, তারপর কথা হোক, তারপর যদি সমস্যা হয় দেন উইল টেক স্টেপস। ভারত এটা করছে না, কারণ এই সন্দেহ তো আসলে গোড়াতেই আছে, এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, ভারত এটা নিজেই তার স্বার্থে করেছে। বটম লাইন, আমি মনে করি না মানে স্মল স্কেলেও যুদ্ধ টাইপের কিছু হবে। 2-1বার গিয়ে ভারত পাকিস্তানে বোমা ফেলতে পারে, পাকিস্তান ভারতে এসে বোমা ফেলতে পারে, খুব অল্প, 2 পক্ষেরই লাভ। পাকিস্তানের মিলিটারি আবারও তাদের কিছু সমালোচনা হচ্ছিল রিসেন্ট টাইমসে, তারা তাদের সেই প্রেস্টিজ রিগেইন করতে পারবে, আর ভারতের জন্য তো বিরাট লাভ।